দীর্ঘ ৪২ দিন পর কাজে যোগ দিল ডাক্তাররা। বিচারের দাবিতে জারি থাকবে আন্দোলন, জানালেন জুনিয়র ডাক্তাররা। দীর্ঘ ৪২ দিন পর কাজে যোগ দিল ডাক্তাররা। বিচারের দাবিতে জারি থাকবে আন্দোলন, জানালেন জুনিয়র ডাক্তাররা। আর.জি. কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে সারা দেশ জুড়ে তোলপাড়। দেশ থেকে বিদেশেও এই ঘটনার প্রতিবাদ চলছে। দীর্ঘ ৪২ দিন পর কাজে যোগ দিলেন ডাক্তাররা। আর.জি. কর কাণ্ডে ইতিমধ্যেই কর্মবিরতির ঘোষণা করেছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন। তার জেরে রাজ্যের সমস্ত হাসপাতালগুলিতে কাজ করছিলেন না জুনিয়র ডাক্তাররা। শনিবার থেকে সেই কর্মবিরতি প্রত্যাহার করা হলো। ইতিমধ্যেই কাজ শুরু করেছেন ডাক্তাররা। রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজের পাশাপাশি তমলুকের তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজেও জুনিয়র ডাক্তাররা কাজ শুরু করেছেন। তাম্রলিপ্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা বলেন, এমার্জেন্সি ডিউটি, এসএনসিইউ, শিশু বিভাগ, ওপিডি ডিউটি শুরু করলেন তারা। কাজ শুরু করলেও বিচারের দাবিতে তাদের আন্দোলন জারি থাকবে। আয়োজন এসো ওষুধগুলো দিচ্ছে, ওই ব্যথা কমার পরে ওষুধ কমে যাবে। এই যে ওষুধ ওষুধ খাচ্ছি আপনার দেরি দেরি কতদিনের জ্বর ছিল বলো? 8 দিন হয়ে গেল। 8 দিন রিপোর্ট হয়েছে কি? রিপোর্ট হয়নি। আপনি কি ব্যাপার? ওটা তো বলাই না। তাদের কিছু দাবি দেওয়া মেনেছে অনেক সরকার, একাডেমিক বিল্ডিংয়ের সামনে দেখবেন সেখানে মুক্তি আছে। ঠিক আছে, তমলুক মেডিকেল একটা ভুল লেখাটা দরকার আবার কুণাল ঘর সাহেব আছে, তাহলে বলে না না তাহলে শুনবো। ঠিক কুণাল একটা ধরে নিয়ে এই যে দীর্ঘ ৪২ দিন পরে কাজে যোগদান করা এবং পরিষেবা দেওয়া কতটা মানে মানসিকভাবে বলবেন? হ্যাঁ, যথেষ্ট খারাপ ছিল, কিন্তু এখন আমরা চেষ্টা করছি কাজে ফিরে এসে সবাইকে চিকিৎসা দেওয়ার। আর তার সাথে সাথে আমরা এখন আন্দোলনও করে যাচ্ছি, এমন নয় আন্দোলন বন্ধ হয়েছে, কিন্তু আমরা কাজও করছি, কাজও ফিরেছি। আন্দোলন একদম থাকবে অবশ্যই, যতদিন না জাস্টিস পাওয়া যাচ্ছে আন্দোলনে একদম থাকা হবে। আমার নাম ঐশ্বর্য সাহা। কি বলবেন, যোগ দিলেন, কি বলবেন? না, আমরা কিছু বলার নেই। বলার বলতে আমরা চাইছি যে জাস্টিসটা হয়ে যাক, তিলোত্তমা দিদির জাস্টিসটা যত তাড়াতাড়ি হবে ততটাই ভালো। তার সঙ্গে সঙ্গে আমরা সাধারণ মানুষেরও পাশে আছি। সাধারণ মানুষের ট্রিটমেন্ট করার জন্য আমরা খুবই চাই, তার জন্য আমরা জয়েন করলাম। কিন্তু আমরা আন্দোলনে আছি, পার্সিয়ালি আমরা আন্দোলনে থাকব। সুপ্রিম কোর্টের কী রায় দেবে সেই হিসাবে আমরা তার সঙ্গে থাকব। মানে একদিকে যেমন কাজ চালিয়ে যাওয়ার মানুষের পরিষেবা দেবেন, পাশাপাশি কিন্তু আন্দোলনটাও বজায় থাকবে। আন্দোলনটা বজায় থাকবে। আর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম থেকে যেমন ডিসিশন হবে সেই হিসাবে আমরা কাজ করব। রোগীদের পাশে থেকে কি ভালো লাগছে? অবশ্যই তো ভালো লাগছে। হ্যাঁ,
রোগীদের পাশে মানে এই যে পরিষেবা দেওয়াটা। হ্যাঁ, ওটা তো আমরা তো সবসময় চাই যে রোগীদের পরিষেবা পাক, রোগীরা ভালো হয়ে যাক, রোগীরা খুশি মনে বাড়ি যাক, আমরা সবসময় চাইছি। কিন্তু আমাদের লড়াই তো রোগীদের সঙ্গে নয়, আমাদের লড়াই অন্য জায়গায়। নাম রাধেশ্যাম, ডক্টর রাধেশ্যাম, পিজিটি সেকেন্ড ইয়ার, TGMCH। ঘাটালে জল না বাড়লেও বিস্তীর্ণ এলাকা এখনো জলের তলায়। বৃহস্পতিবার থেকে জল কমতে শুরু করেছে। মহকুমার সব নদীতে জলস্তর কমতে শুরু করেছে। বন্যা পরিস্থিতি বিভিন্ন প্রান্তিক এলাকায় অপরিবর্তিত। এদিন ঘাটালের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের সেচ ও জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। ঘাটালে জল না বাড়লেও বিস্তীর্ণ এলাকা এখনো জলের তলায়। বৃহস্পতিবার থেকে জল কমতে শুরু করেছে। মহকুমার সব নদীতে জলস্তর কমতে শুরু করেছে। বন্যা পরিস্থিতি বিভিন্ন প্রান্তিক এলাকায় অপরিবর্তিত। এদিন ঘাটালের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের সেচ ও জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। তিনি ঘাটালের দন্দিপুর এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করে প্লাবিত এলাকার মানুষজনকে ত্রাণ বিতরণ করেন। ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ আশিস সুদাই, ঘাটালের SDO সুমন বিশ্বাস, BDO অভিক বিশ্বাস সহ বিভিন্ন আধিকারিক ও জনপ্রতিনিধিরা। তিনি মহকুমা শাসকের কার্যালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে আধিকারিক ও জনপ্রতিনিধিদের সাথে বৈঠক করেন। এদিকে বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করেন পশ্চিম মেদিনীপুর জেলা শাসক খুরশিদ আলী কাদরি। ছিলেন ঘাটালের SDO সুমন বিশ্বাস সহ অন্যান্যরা। জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার, ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অনিমেষ সিংহ রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ত্রাণ নিয়ে মনসুকা পর্যন্ত গিয়ে বন্যার্তদের ত্রাণ বিতরণ করেন। জল কমতে শুরু করায় ঘাটাল মেদিনীপুর বাস সড়কে বাস চলাচল শুরু হয়েছে। ঘাটাল ওয়ার্ডের মধ্যে 12টি ওয়ার্ড জলমগ্ন। মহকুমার বিভিন্ন প্লাবিত এলাকায় অনেকে ছাদের উপরে ত্রিপল টাঙিয়ে বাসিন্দারা রয়েছেন। পানীয় জলের অভাব দেখা দিয়েছে। যদিও প্রশাসনের তরফে বিভিন্ন জায়গায় পানীয় জলের পাউচ পাঠানো হচ্ছে। ঘাটাল থানা, BDO অফিস, পৌরসভা চত্বর জলের তলায়। শ্মশান ডুবে গিয়েছে। ঘাটালের বিভিন্ন এলাকায় একতলা বাড়ি জলের তলায়। কেউ আছেন ছাদের উপর, কেউ বা টিনের ছাউনির উপরে। জেলাশাসক, পুলিশ সুপার, SDO গ্রামে গিয়ে ত্রাণ তুলে দিচ্ছেন প্লাবিত এলাকার মানুষের হাতে। ঘাটাল মহকুমায় প্রায় 40টি ত্রাণ শিবির খোলা হয়েছে। ঘাটাল পৌরসভা বিবেকানন্দ মোড়ে খিচুড়ি বিতরণ করে। সরকারি ছাড়াও ভারত সেবাশ্রম সংঘ, বিভিন্ন রাজনৈতিক দল, ঘাটালের বিধায়ক শীতল কপাট বন্যাত্র এলাকায় রান্না করা খাবার তুলে দেন। ঘাটাল মহকুমার 5টি ব্লক মিলিয়ে 396টি মৌজার চাষের ক্ষতি হয়েছে। ভেতরে যাও। আমি তো এমনি ধরে রেখে দেবো, ওরা লাইভ লিখ না মাথা খারাপ না। লাস্ট 3 দিন থেকে আপনারা জানেন যে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ এবং প্রশাসন সর্বতোভাবে ঘাটাল এবং চন্দ্রকোনা, দাসপুর, কেশপুর, দেবরা বিভিন্ন প্রত্যন্ত এলাকায়, বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী ঘাটালে এসে যে নির্দেশ দিয়েছেন তার নির্দেশ মতো আমরা ঘাটালের আজকে স্পেশালি আমরা মনসুকা 1-2 গ্রাম পঞ্চায়েত এবং ইরপালা গ্রাম পঞ্চায়েত আমরা আপনারা দেখছেন বোটে করে কিছু ত্রাণ সামগ্রী নিয়ে আমাদের পুলিশের তরফ থেকে ভিজিট করছি এবং সেখানে যারা বন্যার্তভাবে আজকে পড়ে আছে, স্ট্র্যান্ডেড আছে, তাদেরকে আমরা হেল্প করছি। আমরা সেখানে খাওয়ার জলের পাউচ থেকে শুরু করে সেখানে ড্রাই ফুড, বেবি ফুড, মেডিসিনস এবং বিস্কিট, মুড়ি, গুড়, বিভিন্ন রকম সামগ্রী আমরা তাদের হাতে পৌঁছাচ্ছি। এই দুর্গতদের সঙ্গে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ, আমার সঙ্গে আমার ফুল ঘাটাল সাব ডিভিশনের টিম, পুরো সবাই মিলে আমাদের সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে ভিলেজ পুলিশ থেকে শুরু করে SDRF এবং আমাদের সমস্ত জেলার পুলিশ প্রশাসন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ত্রাণ পৌঁছাচ্ছি এবং একেবারে যারা লাস্ট মাইলে আছে, যাদের দুর্গত অবস্থায় সব থেকে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত, তাদের বাড়ি অবধি পৌঁছে যাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। ঘাটাল থানা তো জলমগ্ন, ঘাটাল থানা কোথায়? আমরা ইরিগেশন সেক্রেটারি স্যারকে চিঠি লিখেছিলাম এবং গভর্নমেন্টকে জানানো হয়েছে। দ্য গুড নিউজ ইজ কি ইমিডিয়েটলি 18 তারিখে আমরা একটা অর্ডার পেয়েছি যে ঘাটাল থানাটিকে কোর্ট সংলগ্ন একটি ইরিগেশনের অফিস আছে সেখানে টেম্পোরারিলি শিফটেড করার জন্য এবং এখান থেকেই ঘাটাল থানা এখন চলবে অ্যাপার্ট ফ্রম যেটা প্রেজেন্ট প্লেস আছে। এটা কি পার্মানেন্ট হয়ে যাবে সেটা সময় দেখা যাবে। আরজিকর ও মেদিনীপুর মেডিকেল কলেজের ডাক্তারের উদ্যোগে কেশপুরে অভয়া ফুড রিলিফ ক্যাম্পের আয়োজন করা হলো।
আরজিকর ও মেদিনীপুর মেডিকেল কলেজ ডাক্তারের উদ্যোগে কেশপুরে অভয়া ফুড রিলিফ ক্যাম্পের আয়োজন করা হয়। একদিকে আরজিকরের ঘটনায় এখনও উত্তাল রাজ্য রাজনীতি, আর তারই মধ্যে টানা বর্ষণ এবং বাঁধ থেকে জল ছড়ায় বানভাসী পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে ঘাটাল, দাসপুর, কেশপুর, ডেবরা, পাঁশকুড়া, পিংলা সহ খড়গপুর গ্রামীণ এলাকা। এই প্রাকৃতিক বিপর্যয়ে সকল সংস্থা, সংগঠন, ক্লাব, সেই সঙ্গে প্রশাসন থেকে বারে বারে সাহায্য করা হচ্ছে। বিস্কুট, চিলা, মুড়ি সহ শুকনো খাবার, সেই সঙ্গে ট্রিপল মেডিসিন সহ যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিচ্ছেন সকল মানুষজন। এবার এই প্রাকৃতিক বিপর্যয়ের পরিস্থিতিতে পাশে এসে দাঁড়ালো মেদিনীপুর মেডিকেল কলেজ ও আরজিকরের জুনিয়র ডাক্তাররা। এই দিন কেশপুরের ট্যাবাগেরিয়া এলাকাতে এই শিবিরের আয়োজন করা হয়। দুটি মেডিকেল কলেজ থেকে প্রায় 30 জন জুনিয়র চিকিৎসক এই ক্যাম্পে হাজির হচ্ছে। তারা সেই দিন এই বানভাসী মানুষদের যেমন চিকিৎসা করেন, সেই সঙ্গে মেডিসিনও দেন। তাদের এই ক্যাম্পের ফলে উপকৃত হয় কয়েক শতাধিক মানুষ। এই বিপদে, বন্যার সময় বিপদে সবাই এসে তারা সুবিধা পাচ্ছে, কাছে এসে আসতে পেরে। ত্রাণ পেয়েছেন? হ্যাঁ। কি কি ত্রাণ পেলেন? আলু, ডাল আর চাল। আচ্ছা, অভয়ার ঘটনা নিয়ে কিছু? অভয়ার ঘটনা সত্যি এরকম সমাজে এরকম নৃশংস ঘটনা যাতে না হয়, সেরকম আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং সরকারকেও সজাগ থাকতে হবে, না থাকলে হবে না। আপনার নাম? রাজেন্দ্রনাথ মাইতি। নাম আন্দিচর। उधर से लीजिए ना क्लियर বালতি জল দিল তুমি। কাকা নিতে হবে, তবে তো স্টোরিটা দাঁড়াবে না। আমরা এখানে আরজিকর এবং মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে একটা টিম এসেছি। এই ফ্লাড এফেক্টেড এরিয়াতে আমরা মেডিকেল হেল্প আর ত্রাণ পৌঁছে দিতে বাড়ি বাড়িতে। আর এখানে বন্যার জন্য যেমন বাড়ি বাড়িতে মানুষজন আটকে পড়েছিল, তো আমরা বাড়ি বাড়ি গিয়ে আমরা চেষ্টা করছি যাতে তাদের কেউ অসুস্থ আছে কিনা, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, বা মানে তাদের কিছু মানে অভাব আছে কিনা, সেই সবগুলো আমরা যাতে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিতে পারি, সেটাই আমরা চেষ্টা করছি আজকে। আমি ডক্টর শাগুফতা, আরজিকর মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ার রেসিডেন্ট গাইনি। শনিবার যুব সংগঠন এআইডিওয়াইওর পশ্চিম মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয় মেদিনীপুর শহরের রেড ক্রস হলে। সংগঠন এআইডিওয়াইওর পশ্চিম মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয় মেদিনীপুর শহরের রেড ক্রস হলে। অলোক পণ্ডিতকে সভাপতি, শীর্ষেন্দু শাসমলকে সম্পাদক, টুম্পা গোস্বামীকে কোষাধ্যক্ষ, অফিস সম্পাদক করে 16 জনের জেলা কমিটি ও কাউন্সিল নিয়ে মোট 37 জনের কমিটি গঠিত হয়। আরজিকরের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বেকারদের কাজ না দেওয়া পর্যন্ত জীবন ধারণের জন্য উপযুক্ত বেকার ভাতা দেওয়া, মদ জুয়া সাট্টা বন্ধ, পশ্চিম মেদিনীপুর জেলাতে সমনিবিড় শিল্প স্থাপন করে বেকারদের কাজের দাবিতে এআইডিওয়াইও পশ্চিম মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার প্রথম সম্মেলন শনিবার অনুষ্ঠিত হলো। এদিন মেদিনীপুর স্টেশন থেকে মিছিল শুরু হয়ে রেড ক্রস সোসাইটির হলে শেষ হয়। মিছিল শেষে সংগঠনের রক্ত পতাকা উত্তোলন করেন এসইউসিআই কমিউনিস্ট দলের জেলা সম্পাদক নারায়ণ অধিকারী। শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন এআইডিওয়াইও রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অনিন্দিতা চানা, সমর চ্যাটার্জি, সুশান্ত পানিগ্রাহী। শুরু হয় জনপ্রতিনিধি অধিবেশন। সভার প্রধান বক্তা সমর চ্যাটার্জি বলেন, সারা দেশ জুড়ে ভয়াবহ বেকারি সমস্যা,
কেন্দ্র রাজ্য কোনো সরকারই নিয়োগ করছে না। রেলের লক্ষ লক্ষ শূন্যপদ খালি থাকলেও কেন্দ্রীয় সরকার শূন্যপদে নিয়োগ না করে চুক্তির ভিত্তিতে নিয়োগ করার চেষ্টা করছে। কিছু কর্মীকে দিয়ে ওভার ডিউটি করানোর ফলে প্রতিনিয়ত রেল দুর্ঘটনা ঘটছে। দীর্ঘ 8 বছর ধরে রাজ্যে কোনো নিয়োগ নেই। রাজ্য সরকার বেকারদের কাজ দেওয়ার পরিবর্তে আজকে মদ জুয়া সাট্টা অনলাইন লোটার মধ্য দিয়ে যুবকদের নৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করছে, যাতে সংগঠিত যুবশক্তি প্রতিবাদী আন্দোলন গড়ে তুলতে না পারে। সম্মেলনের শেষে অলোক পণ্ডিতকে সভাপতি, শীর্ষেন্দু শাসমলকে সম্পাদক, টুম্পা গোস্বামীকে কোষাধ্যক্ষ করে 16 জনের জেলা কমিটি ও কাউন্সিল নিয়ে মোট 37 জনের কমিটি গঠিত হয়। জেলার যুবকদের অর্থাৎ অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশনের জেলা সম্মেলন সংগঠিত হল মেদিনীপুরের রেড ক্রস সোসাইটির হলে। আরজিকর মেডিকেলের ছাত্রীর খুন ও ঘটনার প্রতিবাদে এবং সকল বেকারের কাজের দাবিতে আমাদের আন্দোলনের ধারাবাহিকতায় আজকের এই সম্মেলন। সমস্ত বেকারদের কাজের দাবি, আরজিকর ঘটনা তদন্ত এবং দোষীদের শাস্তি, সমস্ত শূন্যপদে নিয়োগ দাবিতে যে আন্দোলন আমাদের চলছে তা আরও শক্তিশালী করার জন্য একটি শক্তিশালী জেলা কমিটি হয়েছে। সেই জেলা কমিটির উদ্যোগে আমরা আন্দোলন সংগঠিত করব আগামী দিনে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেরিয়াচক এলাকায় জলবন্দী এলাকা ঘুরে দেখলেন কুণাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্য। বন্যার জল ঢুকে প্লাবিত করেছে কোলাঘাটের দেরিয়াচক এলাকা, প্রায় হাঁটু সমান জল সর্বত্রই। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেরিয়াচক এলাকায় জলবন্দী এলাকা ঘুরে দেখলেন কুণাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্য। বন্যার জল ঢুকে প্লাবিত করেছে কোলাঘাটের দেরিয়াচক এলাকা, প্রায় হাঁটু সমান জল সর্বত্রই। কিছুদিন আগেই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মঙ্গলদারি এলাকায় এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কোলাঘাটে এলেন কুণাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্য। কোলাঘাটের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে দুর্গতদের পাশে এসে দাঁড়ালেন কুণাল ঘোষ। এলাকাবাসীর সাথে তাদের অসুবিধার কথা শোনেন, তাদের সাথে কথা বলেন। দাঁড়িয়াচক হাই স্কুলে ত্রাণ শিবির থেকে ত্রাণ বন্টন করেন তিনি। তবে কুণাল বাবু চলে যাওয়ার পর ক্ষোভ উগরে দেন এলাকার মানুষজন। হাতটা পিছান, সবই হচ্ছে না, পুরো পার হয়ে গেছে। ওনাদের আসতে দিন, ওনাদের আগে আসতে দিন, যারা ত্রাণ দিচ্ছেন আগে আসতে দিন। এগিয়ে আসুন, হ্যাঁ কাছে আসুন। আমরা তো বলছি এটা বারবার যে এই যে এলাকাগুলো,
এই যে এখানকার যে এলাকার যে সমস্যা বছরের পর বছরের, একটা হচ্ছে খাল সংস্কারের একটা বিষয় রয়েছে দীর্ঘদিন ধরে পেন্ডিং, ওটা এরা বারবার ডেপুটেশন দিয়েছেন এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে দীর্ঘকাল যেমন বামফ্রন্ট সরকার করেনি, পরবর্তীকালে তৃণমূল সরকার আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় যার চোখ দিয়ে পূর্ব মেদিনীপুরকে দেখেছেন, আপনারা সবাই জানেন মেদিনীপুরে কার চোখ দিয়ে দেখেছেন, এবার তারা যদি কাজ না করে এখন সেই ভোগান্তিটাও চলছে এবং সেই দায়িত্বটা এসে আমাদের ঘাড়ে পড়ছে এবং নিশ্চিতভাবে সেই কাজগুলো করা হবে। এবং আরো কিছু কিছু এই আশু সমস্যার সমাধানের জন্য স্থানীয় গ্রামবাসীদের কিছু বক্তব্য আছে, সেটা আমি সভাপতি বা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। তারা যদি সমাধান করতে না পারেন আমি জেলা শাসকের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, সাংসদ কোথায়? তো এখানে তো এরকম একটা বন্যা পরিস্থিতি, তো সেখানে তমলুকের যিনি সাংসদ আমি আশা করব তিনি আসবেন, তিনি দেখবেন, তিনিও এই প্রশ্ন করবেন যে এতদিন ধরে মুখ্যমন্ত্রী যার চোখ দিয়ে বা যাদের চোখ দিয়ে মেদিনীপুরকে দেখলেন তারা কেন এই সমস্যার সমাধানগুলো করে যাননি। তিনি এসে একবার গ্রামে জলের মধ্যে দাঁড়ান, মানুষের সঙ্গে কথা বলুন। ভোটে শুধু জিতলে হবে মানুষকে সাময়িকভাবে বিভ্রান্ত করে দিয়ে? দাবি তো আমরা সবাই অনড়, ন্যায় বিচার তো আমরা প্রথম দিন থেকে চাই। আমরা তিলোত্তমার ন্যায় বিচার চাই, অভয়ার ন্যায় বিচার চাই, ধর্ষণ এবং খুনে যারা জড়িত তাদের ফাঁসি চাই, যারা তথ্য প্রমাণ লোপাট করেছে অভিযোগ প্রমাণিত হলে তাদেরও কঠোরতম শাস্তি চাই। কিন্তু যেহেতু সাধারণ মানুষ, গরিব মানুষের ভরসা হচ্ছে সরকারি হাসপাতাল, তাই কর্মবিরতি থাকলে সাধারণ মানুষের চিকিৎসার অসুবিধা, সেই কারণে কর্মবিরতিটাই আমরা বারবার অনুরোধ করেছি তুলে নেওয়ার জন্য। এর বাইরে তো কোনো মতপার্থক্য নেই। আরে ভাই লাইভটা পরে করি, ফুল নেবো বলছি তো পিছাচ্ছে না। কিডনির অসুখের সঙ্গে লড়াই করে এতদিন বাঁচার স্বাদ উপভোগ করেছিলেন, সেই লড়াই এবার শেষ। জীবন থেকে বিদায় নিলেন ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ কুনাল হেমব্রম। শনিবার কলকাতার এসএসকেএম হাসপাতালে তিনি প্রয়াত হন। কিডনি অসুখের সঙ্গে লড়াই করেই এতদিন বাঁচার স্বাদ উপভোগ করেছিলেন, সেই লড়াই এবার শেষ। জীবন থেকে বিদায় নিলেন ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ কুনাল হেমব্রম। শনিবার কলকাতার এসএসকেএম হাসপাতালে তিনি প্রয়াত হন। বয়স হয়েছিল ৬২ বছর। কুনাল হেমব্রমের মৃত্যু সংবাদ ঝাড়গ্রামে পৌঁছতেই আদিবাসী মহলে শোকের ছায়া। আপনজনকে হারানোর দুঃখে কাতর পরিবার, প্রতিবেশী, বন্ধু বান্ধব এবং সমর্থকদের পাশাপাশি ঝাড়গ্রামের রাজনৈতিক ইতিহাসের জন্য গভীর ক্ষতি। অনেকে তাকে শুধু তার রাজনৈতিক ভূমিকার জন্যই নয়, তার সাহিত্যিক অবদানের জন্য স্মরণ করেন। 2019 সালের লোকসভা ভোটে ঝাড়গ্রাম থেকে বিজেপির টিকিটে লড়াই করেছিলেন পেশায় ইঞ্জিনিয়ার কুনাল হেমব্রম। জিতে সাংসদ হন, কিন্তু 2024 সালে নির্বাচনের আগে আচমকাই তিনি বিজেপির সঙ্গত্যাগের ঘোষণা করেন। পরের দিনই অবশ্য ঝাড়গ্রামের প্রচার সভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন কুনাল হেমব্রম। কিডনির অসুখে দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। গত রবিবার গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি হন। তারপর গত বৃহস্পতিবার তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়। 2019 থেকে 2014 সাল পর্যন্ত কুনাল হেমব্রম ঝাড়গ্রামের সাংসদ ছিলেন। এই সময়কালে জঙ্গলমহলের বিভিন্ন সমস্যা নিয়ে কলকাতার সোচ্চার হয়েছিলেন। তিনি ঝাড়গ্রামের উন্নতির জন্য বেশ কয়েকটি কাজ করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিজেপি এবং তৃণমূলের জেলা নেতৃত্ব।
রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মহানায়ক উত্তম কুমারের স্মৃতি বিজড়িত চন্দ্রকোনার জারা জমিদার বাড়ির দুর্গাপুজো এবছর 225তম বর্ষে পদার্পণ করতে চলেছে জারার রায় বাড়ির পুজো। জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মহানায়ক উত্তম কুমারের স্মৃতি বিজড়িত চন্দ্রকোনার জারা জমিদার বাড়ির দুর্গাপুজো এবছর 225তম বর্ষে পদার্পণ করতে চলেছে জারার রায় বাড়ির পুজো। জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চন্দ্রকোনা 1 ব্লকের জারা গ্রামের জমিদার বাড়ির রায়বাবুদের পরিবার বধিষ্ণু পরিবার হিসেবে আজও পরিচিত। রাজা রামমোহন রায়ের বন্ধু ছিল জমিদার রাজীব লোচন রায়, তাই জারা গ্রামে যাতায়াত ছিল রাজা রামমোহন রায়ের। তেমনই যারা জমিদার বাড়ির সাথে সখ্যতা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। জমিদার পরিবারের আমন্ত্রণে যারা স্কুলের স্থাপনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তৎকালীন সময় জমিদার বাড়িতে বেশ কয়েকবার এসেছিলেন বিদ্যাসাগর, এমনই দাবি বর্তমান যারা জমিদার বাড়ির পরিবারের সদস্যদের। এমনকি যারা জমিদার বাড়িতে মহানায়ক উত্তম কুমার তার অ্যান্টনি ফিরিঙ্গি ছবির শুটিং করেছিলেন, যা অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে একটি গানের মাধ্যমে উল্লেখ রয়েছে। সেই গানটি হলো কি করে বলকি জগা জারার গোলক বৃন্দাবন, যেখানে বামুন রাজা চাষি প্রজা, চারিদিকে তার বাঁশের বন। এই জারার জমিদার বাড়িতে কবি গানের আসর বসত। বিখ্যাত কবিয়াল ভোলা ময়রা নাকি এই গান বেঁধেছিলেন, যা অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতেও তুলে ধরা হয়। এমনই স্মৃতি বিজড়িত জারা জমিদার বাড়ির দুর্গাপুজো হতো মহা সমারোহে। জমিদার বাড়িতে দুর্গাপুজোর পাশাপাশি কালী, বিষ্ণু দেবতা, শিব সহ একাধিক দেবী মূর্তি ও মন্দির রয়েছে। এখনও 3 বেলা ভোগ চড়িয়ে নিত্য সেবা করা হয়। 1155 বঙ্গাব্দে 1748 খ্রিস্টাব্দে যারা জমিদার বাড়ির প্রতিষ্ঠা করেছিলেন রামগোপাল রায়। পরবর্তী সময় তার ছেলে রাজা রাজীব লোচন রায় বর্ধমান রাজার থেকে রাজা উপাধি পেয়েছিলেন। তারপর থেকে জমিদারি আরও বিস্তার লাভ করে এবং তিনি জমিদার বাড়িতে দুর্গাপুজোর সূচনা করেছিলেন। তৎকালীন সময় পুজোতে বহু মনীষী আমন্ত্রিত হিসেবে আসতেন বলে জানান জমিদার বাড়ির বর্তমান সদস্যরা। আগে পুজোর সময় কবি গানের আসর, যাত্রাপালার নঙ্গরখানা চলত পুজোর 6-7 দিন। পাশাপাশি 10-15টি গ্রামের মানুষ ভিড় জমাতো পুজোয়, চলত নারায়ণ সেবা।
শুনেছি আগের আমরা তো সবটাই শুনেছি, আমাদের যখন বিয়ে হয়েছে আমরা জমিদারি তো দেখিনি কিছুই, তবে এটুকুনি শুনেছি যে এখানে সব খুবই ভালো ভালো কাজে এরকম দানি ছিলেন, এরা লোককে দান ধ্যানও খুব করেছেন। তারপরে ওখানে দিয়েছিল ধর্মশালা ছিল, তাদের হয়েছে অনেক ছেলেদের পড়াতো হতো। এবং একবার শুনেছি যে বহুদিন দুর্ভিক্ষ হয়েছিল, এনারা নাকি সব 2-3 বছর সব খাইয়েছিলেন। হ্যাঁ, এরকম সব ব্যবস্থা। এবং আগে ওই যে হাতিগলা গেট বলে, গেটটা হাতির পিঠে করে সব বাবুরা আসতো, ছালাই মানে তখনকার সব মোহরট হচ্ছিল, সব আনতো, সেরকম সব গোমস্তারা আনতেন। পুজোর তো কাউন্টডাউন শুরু হয়ে গেছে। হ্যাঁ, পুজোর আমাদের প্রস্তুতি কিরকম চলছে? প্রস্তুতি চলছে, ঠাকুর গড়া চলছে এবং কেনাকাটা সব চলছে। বাইরেরও আত্মীয় স্বজনদের আসার ব্যবস্থা হচ্ছে, চিঠিপত্র যাচ্ছে আসছে। আমাদের মহিলাদের অংশ আমাদের এই যেমন বড়ি দেওয়া হবে, এবারে বড়ি আমরা নিজে হাতে দেওয়া হয়, বড়ি দেওয়া হবে। এবারে যে যার বাড়ি সব সাজানো হচ্ছে, কেনাকাটা হচ্ছে, কারোর বাড়িতে রং হচ্ছে, এসব আর কি। এবারে আত্মীয় স্বজনদের বলা হচ্ছে কারা কে আসতে পারবে না পারবে। পুজোতে কি কি করতে হয় বা পুজোতে আমরা কিভাবে কি করে এই কটা দিন পুজো কটা দিন? পুজো কটা দিন আমরা তো এখানে ঠাকুর বাড়িতেই সব থাকা হয়, ঠাকুর বাড়িতেই ঠাকুরের মানে তরি তরকারি কোটা, আনাজ কোটা, ভোগের এবং ভোগ সাজানো, ছেলেরাও থাকে, আমরা বেশিরভাগ সময় এখানেই থাকি। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।